সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে দুটো ক্লাস কমপ্লিট করেছি এই ওয়ার্ড এবং ফ্রেজের উপরে। সো আমরা আজকের 3 নম্বর ক্লাস করব। সো ক্লাস নং 3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, এটা হচ্ছে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 সবাই খাতায় লিখে ফেলো। as soon as সবাই খাতায় লিখে ফেলো। as soon as মানে কি? as soon as মানে হচ্ছে হতে না হতেই। as soon as মানে কি? হতে না হতেই। as soon as মানে কি? হতে না হতেই, মানে একটা কাজ করতে না করতেই আরেকটা কাজ যখন হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমরা এই as soon as ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, যেমন শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা কথা বলা থামিয়ে দিল। তাহলে শিক্ষক ক্লাসে প্রবেশ করার যে সময়টা, একটা কাজ প্রবেশ করতে না করতেই স্টুডেন্টরা কি হয়ে গেল? চুপ হয়ে গেল। তার মানে একটা কাজ, এখানে দুটা কাজ থাকবে, দুটা কাজের মধ্যে একটা কাজ সংগঠিত হওয়ার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে যাবে বা আরেকটা কাজ সংগঠিত হয়ে যাবে। তো সেসব ক্ষেত্রে আমরা হচ্ছে as soon as ব্যবহার করতে পারি। যেমন ড্যাশ দ্য টিচার entered in the class, তারপর কমা দিলাম। the students মানে হচ্ছে ছাত্রছাত্রীরা কি করলো? stopped মানে হচ্ছে থামিয়ে দিল। stopped কি? talking। তো সবাই খেয়াল করো যে বললাম কি, ড্যাশ দ্য টিচার entered in the classroom, the student stopped talking। মানে শিক্ষক entered মানে প্রবেশ করতে না করতেই এই কাজটা হওয়ার, মানে শিক্ষকের ক্লাসে প্রবেশ আর হচ্ছে স্টুডেন্টদের চুপ হয়ে যাওয়া, দুটো ঘটনা প্রায় একই সময়ে সংঘটিত হয়েছে, মানে একটা আসতে না আসতে আরেকটা কাজ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি লাগাবো? as soon as। এটার মানে কি? হতে না হতেই। তার মানে as soon as the teacher entered in the class, the students stopped talking। মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা কি হয়ে গেল? কথা বলাটা থামিয়ে দিল। স্টপড থামিয়ে দিল। কি থামিয়ে দিল? টকিং মানে কি? কথা বলা। সো আশা করি তোমরা as soon as এর নিয়মটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে বোর্ড কোশ্চেন যখন অ্যানালাইসিস করব, তোমরা আরও প্রচুর পরিমাণের এক্সাম্পলের মুখোমুখি হবে এবং তোমরা নিজেরা দেখবে যে এগুলো কিভাবে আমাদের বিভিন্ন বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষার যে কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করে দেখবে, হচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক বোর্ডে এসেছে এবং এটা বরাবরই থাকে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু থাকবে। সো আমরা রুল নাম্বার 9 আমাদের কমপ্লিট। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারো, কমেন্ট করবে অ্যান্ড তোমার সমস্যাগুলো কথা খুলে বলবে। তো আশা করা যে আমরা আমাদের বেস্ট ট্রাই করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সোনাস নিয়ে অলরেডি কথা বলেছি। এই অ্যাজ সুনাসের মতো হচ্ছে আরেকটা ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে কি, নো সুনার হ্যাড, তারপরে ডট ডট থাকার পরে দেন থাকবে, নো সুনার হ্যাড দেন। তো আমরা এটা অলরেডি রুল নাম্বার, যেহেতু আগেরটা ছিল 9, এটা হচ্ছে 10। হ্যাঁ, এটা হচ্ছে 10। এটা কি? নো সুনার হ্যাড কিছু একটা থাকবে, তারপরে কি বসাবে? দেন বসাবে। ঠিক আছে? নো সুনার হ্যাড দেন। এটার অর্থটা কি হবে? করতে। এটার অর্থটা কি হবে নো সুনার হ্যাড দেনের? করতে না করতেই, বা হচ্ছে কি যেতে না যেতেই, যেতে না যেতেই। ঠিক আগেরটার মতো, অনেকটা আগেরটার মতো। মানে এখানেও ঠিক দুটা কাজ থাকবে এবং দুটা কাজের মধ্যে দুটার মধ্যে একটা আগে সম্পন্ন হবে আর একটা পরে সম্পন্ন হবে। ঠিক আছে? সো একটা করতে না করতে আরেকটা হয়ে যাবে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড দেন ব্যবহার করব। তোমরা খেয়াল করো, আমি অলরেডি বলেছি যে হচ্ছে কি, নো সুনার হ্যাড ডট ডট তারপরে কি দেন, মানে করতে না করতেই বা যেতে না যেতেই। সো এখন দেখো, নো সুনার হ্যাডের পরে আমরা একটা বাক্য আগে খেয়াল করি। বাক্য খেয়াল করে তারপরে আমরা হচ্ছে এটার একটা ফরম্যাট দাঁড় করাবো, যে ফরম্যাটে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে? তো আমি আরেকটা কথা বলতে চাই যে রুলস বা রেগুলেশন, আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখি তখন আমরা অনেকে প্রচুর পরিমাণে, তোমরা বিভিন্ন বই দেখবা যে এইচএসসির যে বিভিন্ন বইগুলো যেগুলো মানে বেশি সুপরিচিত সবার কাছে,
সেই বইগুলোতে দেখবা হচ্ছে যে কি হয় যে বিভিন্ন রুলসের অসংখ্য রুলস, হ্যাঁ, তো এত রুলস তো আসলে আমাদের পক্ষে মনে রাখাটা পসিবল না। এবং আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন কথা বলবো বা কোনো কিছু রাইটিংয়ে যাবো, তখন কিন্তু আমাকে রুলস মনে করে করে লেখার আমার এত সময় নেই। হ্যাঁ, আমাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে, ইনস্ট্যান্ট লিখতে হবে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা ফরম্যাট রয়েছে, এটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমি চাই তোমরা শিখো। এবং আমরা যখন বাংলা কথা বলি, আমরা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে প্রতিনিয়ত বাংলা কথা বলে আমরা বাংলা কথাটা কি হয়, আমরা সহজেই শিখতে পারি। সো ইংলিশের ক্ষেত্রে এরকম, তুমি প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করবে এবং এটার অর্থটা বোঝার চেষ্টা করবে। বাংলার সাথে একটা বাংলা বাক্য কীভাবে কাজ করে সেটার সাথে কম্পেয়ার করে তুমি যদি ইংলিশের সেই বাক্যের ফরম্যাট কেমন হয় যদি সেটাকে বুঝতে পারো, তাহলে আশা করা যায় যে এটা খুব বেশি একটা কঠিন হবে না তোমাদের জন্য ইংলিশটাকে বোঝা। সো আমি সবসময় আমি চেষ্টা করবো আমার ক্লাসগুলোতে রুলসগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায়, তারপরেও একটা ফরম্যাট দাঁড় করানোর চেষ্টা করব, যাদের বোঝার সমস্যা তা দেখে নিতে পারো। সো দেখো, আমি অলরেডি এখানে বলেছি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে আমরা একটা আলোচনা, একটা সমস্যার আলোচনা করতে না করতে আমরা এটা কি পেয়ে গেলাম, আমরা একটা সলিউশন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার কথাটা কি যে একটা সমস্যার সম্পর্কে এই যে প্রবলেমস, হ্যাঁ, প্রবলেমস মানে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করতে না করতে কি পেলাম, একটা সলিউশন, একটা মানে খুবই সুন্দর উপযুক্ত উপযুক্ত সলিউশন পেয়ে গেলাম। তো দেখো, নো সুনার হ্যাড উই ডিসকাস দ্য প্রবলেম, নো সুনার হ্যাড উই ডিসকাসড মানে কি আলোচনা করা, দ্য প্রবলেম, হ্যাঁ, সমস্যাটা না নিয়ে আমরা আলোচনা করতে না করতেই দেন উই গট এ পারফেক্ট সলিউশন, আমরা একটা কি পেলাম, পেয়ে গেলাম কি পারফেক্ট উপযুক্ত কি সলিউশন, মানে হচ্ছে একটা সমাধান পেয়ে গেলাম। সো দেখো, খেয়াল করো যে নো সুনার হ্যাডের পরে আমি একটু রেড কালার দিয়ে এটাকে মার্ক করার চেষ্টা করি, তাহলে এটা ভালো হবে। যেমন নো সুনার হ্যাড, এই হ্যাডের পরে যে ভার্বটা, হ্যাডের পরে আমি বলছিলাম কি যে একটা কিছু থাকবে, এই জায়গাতে কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে। এই যে উই, এই জায়গায় কি বসেছে, উই বসেছে। তাহলে নো সুনার হ্যাড উই ডিসকাসড, হ্যাঁ, ডিসকাস দ্য প্রবলেম মানে সাবজেক্টের সাথে যা যা আছে, তুমি ধ্যানের আগে যা যা দেখতে পাচ্ছ এই সবগুলাই হচ্ছে কি এই জায়গাতে বসবে, সাবজেক্ট বসতে পারে। তারপরে এখানে আমি কি দেখলাম, ভার্ব দেখলাম, তারপরে আরেকটা অবজেক্ট দেখলাম। ঠিক আছে, সো নো সুনার হ্যাডের পরে ডট ডট বোঝানো মানে হচ্ছে কি যে এই ডট ডটের জায়গাতে একটা ক্লজ বা একটা বাক্য বসবে। এই নো সুনার হ্যাড, এই হ্যাড থাকার কারণে হ্যাডের পরে যে ভার্বটা থাকবে, মানে হেডের পরে তো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে এই হেডের জন্য সেই ভার্বটা কি হয়ে যাবে, B3 হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা অলরেডি অনেকেই পড়েছ, যেমন গোয়ের ভার্বের এটা যদি আমরা 1 ধরি মানে প্রেজেন্ট ইনডিফিনিট, B2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং B3 হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তাহলে গোয়ের V2 হচ্ছে ওয়েন্ট এবং V3 হচ্ছে গন। এই যে এই সকল B3 তোমরা এগুলো অলরেডি ইতিমধ্যে পড়েছো, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। সো এইগুলোতে ভার্বের যে 3টা ফরম্যাট থাকে, ভার্বের 1, ভার্বের 2 এবং ভার্বের 3, এখান থেকে তোমরা দেখে নিবে, এগুলো বিভিন্ন বইতে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে ইটের কি হয়, ইট, এট, ইটেন। ঠিক আছে, সো এই B3 ফরম্যাটটা, এই B3 ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে বসবে। তাহলে নো সুনার হ্যাড উই ডিসকাস দ্য প্রবলেম, আমরা সমস্যাটি আলোচনা করতে না করতেই, মানে আমাদের কোনটা বিষয়ে আমাদের আগে হয়েছে, সমাধান আগে পেয়েছি না আলোচনা করেছি, আলোচনাটা অবশ্যই আগে হয়েছে, এই জন্য এটার সাথে এটা কিন্তু পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। নো সুনার হ্যাড উই ডিসকাস দ্য প্রবলেম দেন, হ্যাঁ, এখানে কি থাকবে, দেন। আরেকটা বিষয় মনে রাখবে, এখানে কিন্তু TEEN দেওয়া যাবে না, কি দিতে হবে, দেন, THAN। তাহলে এখন আমরা কি বলি যে নো সুনার হ্যাড উই ডিসকাস দ্য প্রবলেম দেন উই গট, এবং এখানে কি ভার্বের 2 নম্বর বসবে, এই যে 2 নম্বর ওয়েন্ট, এট। তাহলে নো সুনার হ্যাড উই ডিসকাস দ্য প্রবলেম, আমাদের সমস্যাটা আলোচনা করতে না করতেই উই গট এ পারফেক্ট সলিউশন, আমরা একটা উপযুক্ত বা একদম মানানসই একটা সমাধান, সলিউশন মানে সমাধান, পারফেক্ট মানে কি উপযুক্ত বা মানানসই একটা সমাধান, পারফেক্ট সলিউশন মানে উপযুক্ত সমাধান পেয়ে গেলাম। সো আশা করি তোমাদের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাদেরকে এখানে কমেন্ট করে জানাবে। সো আমরা এখন আমাদের অলরেডি 10 নম্বর শেষ, আমরা এখন 11 নম্বরে চলে যাব। সো আমরা অলরেডি 10টা রুলস আলোচনা করে ফেলেছি, এখন আমরা 11 নম্বর রুলস আলোচনা করব। 11 নম্বর রুলসে কোনটা হবে, সেটা হচ্ছে যদি না, রুল নাম্বার 11, যদি না মানে এটাকে আমরা কি বলবো, আনলেস। আনলেস এর অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে যদি না। আরেকটা বিষয় মনে রাখবে, এখানে কিন্তু অবশ্যই কি থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, একটা শর্ত
দেয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, আনলেস মানে হচ্ছে যদি না, এবং এখানে কি থাকবে, একটা অবশ্যই একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে। সো এখন আমরা একটা এক্সাম্পলে যাই, হ্যাঁ, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফর এক্সাম্পল আমি বললাম যে আনলেস ইউ স্টাডি regularly, unless you study regularly, you cannot get a plus কিসে, in English। বললাম যদি না, আমি কি বলেছি, আনলেস মানে হচ্ছে যদি না, খুবই সিম্পল। আনলেস মানে হচ্ছে যদি না, তার মানে যদি না তুমি স্টাডি করো, স্টাডি মানে পড়াশোনা করো, রেগুলারলি, রেগুলারলি মানে কি, নিয়মিত, তুমি যদি নিয়মিত পড়াশোনা না করো, যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, এই যে একটা শর্ত দিয়ে দিলাম, হ্যাঁ, যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, কি হবে, ইউ ক্যান নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারো না, কিসে, ইন ইংলিশ, ইংলিশে তুমি এ প্লাস পেতে পারো না। তার মানে তোমার এ প্লাস পাওয়াটা ডিপেন্ড করতেছে কার উপরে, এ প্লাস পাওয়াটা ডিপেন্ড করতেছে টোটালি হচ্ছে তোমার পড়াশোনার উপরে। তার মানে এখানে একটা কন্ডিশন রয়েছে। সো আশা করি তোমরা এই রুল নাম্বার 11 তোমাদের ক্লিয়ার। আমরা এখন রুল নাম্বার 12-এ চলে যাব। যদি কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা রুল নাম্বার 12 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 12টা কি হবে, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো। অ্যাজ ইফ এটার অর্থটা কি, যেন। অ্যাজ দো এটার অর্থটা কি, যদিও। দুটাই অলমোস্ট কাছাকাছি, এদের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। যেমন একটা তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতো, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতো, ঠিক আছে। তার মানে এই দেখো যেন চলে আসছে, হ্যাঁ, যেন। তাহলে হি টক্স, সে হি টক্স অ্যাজ ইফ, এখানে যেহেতু আমি এমন ভাবে বলেছি, এটা জন্য আমরা হি টক্স ইন এ ওয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। হি টক্স ইন এ ওয়ে অ্যাজ ইফ হি knew everything, he knew everything। সো একটা কথা তোমরা মনে রাখবে যে এখানে এই যে আমি বললাম সে এমন ভাবে কথা বলে, হি টক্স অ্যাজ ইফ অথবা হি টক্স ইন এ ওয়ে, হ্যাঁ, হি টক্স ইন এ ওয়ে অ্যাজ ইফ, যেন হি নু, সে জানতো, কি জানতো, সবকিছু সে জানতো। মানে অনেকের আছে না যে কথা এমন ভাবে বলে মনে হয় যে সব জানে পণ্ডিত, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, অ্যাজ ইফ বসাতে পারি। এখানে ইন এ ওয়ে যদি আমি বাদ দেও তারপরে কোনো সমস্যা নাই, এটা এরকমই অর্থ, হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। তো তোমরা একটা বিষয় খেয়াল করো যে এখানে অ্যাজ ইফ এর আগে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, কিন্তু অ্যাজ ইফ এর পরে যেটা থাকবে সেটা অবশ্যই কি, ভার্বের কয় নাম্বার থাকবে, 2 থাকবে, মানে পাস্ট ইনডিফিনিট হবে। কেন হবে, কারণ জানাটা কিন্তু এখন না, মানে সে অলরেডি, এটা কি আগেই তার জানাটা অলরেডি হয়ে গেছে, এরকম না যে এটা এখন জানবে। তার মানে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো, জানতো মানে কি, জানাটা কি এখন না এটা আগে। তো যেহেতু আগে, তার মানে হচ্ছে এটা আমরা কি করব, ভার্বের V2 বসাবো। এটা অনেকে ব্যাখ্যা দিতে পারে না, এভাবে মুখস্থ করে যে হচ্ছে অ্যাজ ইফ এর পরে কি থাকবে, ভার্বের 2 নাম্বার হবে, V2 হবে। তবে আমি চাই যে এটা তোমরা লজিক্যালি চিন্তা করো যে এটা আসলে কি V2 হয় কিনা। সো এখানে একটা আরেকটা বিষয় খেয়াল করো যে যদি আমি এখানে অ্যাজ ইফ এর জায়গায় অ্যাজ দো বসাই, এটাও কিন্তু অর্থটা সেম থাকবে, পার্থক্য হবে না। হি টক্স অ্যাজ দো, সে এমনভাবে কথা বলে যেন, বা মনে হয় যে সে সবকিছু জানতো, খুব বেশি পার্থক্য হবে না, একই রকম অর্থ। হি টক্স অ্যাজ দো হি নু এভরিথিং। সো তোমরা দেখো আমি অলরেডি বলেছি যে অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে কি যেন, হ্যাঁ, যদিও বলা যায়, তবে যেনটা বলাই বেটার, সহজে এটার মানে অর্থটা মিলে। দেখো হি টক্স, সে কথা বলে কিভাবে, অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইফ মানে কি, যেন। এখানে তুমি চাইলে অ্যাজ দো বসাতে পারো অ্যাজ ইফ এর জায়গায়, হি টক্স অ্যাজ দো। যদি আমি অ্যাজ দো বসাই তাহলে কি হবে, অ্যাজ দো। হি নু এভরিথিং, হ্যাঁ, সে এমন ভাবে কথা বলে, হি টক্স,
সে কথা বলে অ্যাজ ইফ বা অ্যাজ দো, মানে যেন হি নো এভরিথিং, সে সব জানতো। তো একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে দেখছো এখানে অলরেডি V2, এখানে কি আছে, এটা কিন্তু ভি। সো একটা জিনিস খেয়াল করার মতো যে এখানে হচ্ছে আমাদের কি ছিল, V1 ছিল। হ্যাঁ, এখানে কি হয়ে গেছে, এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে V2 হয়ে গেছে। তার মানে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পরে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট, V1 V2। আরেকটা বাক্য তোমরা খেয়াল করো, হি টকড, সে এমনভাবে কথা বলতো। হ্যাঁ, এটা কেমনভাবে কথা বলে। তো টকড এটা হয়েছে ভার্বের টু বা পাস্ট ইনডিফিনিট। আর এই যে এখানে কি আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপরে কি হয়েছে, হি হ্যাড নন এভরিথিং, এটা কি হয়েছে, এটা হয়েছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা কি হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। সো তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এই অ্যাজ দো বা হচ্ছে অ্যাজ ইফ এর পরে কি হবে, এটার আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে কি হবে, পরে হবে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে, পাস্ট ইনডেফিনিট। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তবে মোটামুটি আমাদের হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো সম্পর্কিত যেটা ছিল সেটাও কিন্তু অলরেডি পড়া হয়ে গেল। আর অর্থটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থটা আমি অর্থটা অলরেডি আগেও বলেছি যে হচ্ছে হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। আর এটা কি, সে এমনভাবে কথা বলতো যেন সে মনে হয় সব কিছু সে জানতো। দুটা অর্থে কাছাকাছি, বাট একটু ফরম্যাটটা একটু চিন্তা ভাবনা করবে যে যদি আগে আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে আমি কি বসাবো, পাস্ট ইনডিফিনিট। যদি আগে থাকে পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে, পরে আমি কি বসাবো, পাস্ট পারফেক্ট। তো এইটুকু যদি মনে রাখতে পারো, আশা করি পরীক্ষায় ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর তোমাদের যেহেতু এটার মানে ফরম্যাট তোমার না জানলেও হবে, এটা রাইট ফর্ম ব্যবস্থা হয়তো লাগবে, বাট এইখানে তোমার জাস্ট এটুকু জানলে হবে যে এখানে কি অ্যাজ ইফ বসাবা নাকি অ্যাজ দো বসাবে। সো আমরা ইতিমধ্যে 12টি রুলস সম্পন্ন করেছি। আমাদের প্রথম ক্লাস হয়েছে এটি ফ্রেজের উপরে, সেকেন্ড ক্লাস হয়েছে, আজকে হচ্ছে থার্ড ক্লাস। দেখো আমরা কি দেখাবো, হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কি, হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমন হয়, যদি কি হয়, এমন হয়, হোয়াট ইফ। তারপরে কি, যদি এমনটি হয়, ভয় কাজ করবে বা দ্বিধা কাজ করবে, সংকোচ কাজ করবে। একটা এক্সাম্পল দিয়েছি, সাপোজ ধরো একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অনেক ভালোবাসে। সো হাজব্যান্ড বলতেছে, ওয়াইফ বলতেছে হাজব্যান্ডকে, হোয়াট ইফ আই ডাই, যদি এরকমটি হয়, মারা যায়, তুমি কি আবার বিয়ে করবে? এটা একটা ফ্রিকোয়েন্ট কোশ্চেন, হ্যাঁ, মেয়েদের কাছ থেকে, যে হচ্ছে যদি আমি মরে যাই তুমি কি আবার বিয়ে করবে নাকি। হ্যাঁ, তাহলে হোয়াট ইফ আই ডাই, উইল ইউ ম্যারি অ্যাগেইন, ঠিক আছে, তুমি কি আবার বিয়ে করবে কিনা, ঠিক আছে। তো যদি এমনটি হয় আমি মারা যাই, যদি এমন হয় আমি মারা যাই, যদি মানে একটা মরার একটা ভয় কাজ করতেছে এখানে, হ্যাঁ, একটা ভয় কাজ করতেছে। তার মানে হোয়াট ইফ মানে হচ্ছে এই ধরনের বাক্যগুলা, হ্যাঁ, তুমি কি বসাতে পারো সহজেই, হোয়াট ইফ মানে কন্ডিশনের মতো অনেকটা, হ্যাঁ, যে যদি এমনটা হয়, দ্বিধা কাজ করবে, সংকোচ কাজ করবে। যেমন আরেকটা দেখো, সেকেন্ড এক্সাম্পলে কি দিয়েছি, যে হোয়াট ইফ উই লুজ, মানে আমরা যদি হেরে যাই, হ্যাঁ, তারপরে কি বলা যায়, উই উইল ট্রাই এগেন, আমরা আবার চেষ্টা করব। হ্যাঁ, যদি কি হয়, যদি আমরা হেরে যাই, হ্যাঁ, যদি এমনটি হয় আমরা হেরে যাই, এটা অর্থটা দাঁড়াবে হোয়াট ইফ উই লস, যদি এমনটি হয় আমরা হেরে যাই, আমরা কি আবার চেষ্টা করব, উইল উই ট্রাই এগেন, অথবা আমরা আবার চেষ্টা করব, উই উইল ট্রাই এগেন। তার মানে হোয়াট ইফটা যে আসলে খুব কঠিন এরকম না। হ্যাঁ, সো আমি মনে করি তোমাদের এই হোয়াট ইফ সংক্রান্ত প্রবলেম এটা থাকার কথা নয়। তোমরা বেশ ভালো করেই কিন্তু অলরেডি বুঝতে পেরেছো যে হোয়াট ইফটা কীভাবে কাজ করে। সো আমরা অলরেডি 13টা রুলস পড়ে ফেলেছি। আমরা এখন 14 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। 14 নাম্বার রুলস কিন্তু খুব যে বেশি টাফ এরকম না, এবং এটা কিন্তু আসলে খুবই ইজি বলা যায়। যেমন দেখো, হোয়াটস ডট 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 লাইক, হ্যাঁ, এটা মানে কি, ডট ডট কিসের মতো বা কার মতো, ঠিক আছে। সো একটা এক্সাম্পল দেখো, যে কি বললাম, ড্যাশ দ্য চাইল্ড ড্যাশ, মানে শিশুটি কার মতো, শিশুটি কার মতো। হোয়াট মানে ড্যাশ দ্য থিং ড্যাশ, মানে জিনিসটি কার মতো, হ্যাঁ, বা কিসের মতো। তাহলে অর্থটা যদি তুমি বুঝতে পারো যে একটা সেন্টেন্সের কি অর্থটা মানে মিন করতেছে, তাহলে কিন্তু তুমি সহজেই কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারো। যেমন এখানে যদি বসাই যে হোয়াটস দ্য চাইল্ড লাইক, তাহলে কি উত্তর হয় না? অবশ্যই উত্তর হয়। যদি বলি আমি হোয়াটস দ্য থিং লাইক, জিনিসটি কিসের মতো বা কার মতো, তার মানে এখানে এসে শিশুটি বসবে
এখানে কি বসবে? জিনিসটি, জিনিসটি। তাহলে আশা করি তোমাদের রুলস নাম্বার 14 নাম্বারটা ক্লিয়ার। সো এখন আমরা রুলস নাম্বার 15 আলোচনা করব। স্লাইড ডিফারেন্ট, আগেরটা থেকে রুল নাম্বার 14 এর থেকে এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট না, অল্প একটু, মানে বলা যায় একদম কাছাকাছি, ঠিক আছে। সো দেখো 15 এ কি বললাম যে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এখানে জাস্ট ডিফারেন্ট হচ্ছে লুক আছে, হ্যাঁ, এখানে হোয়াট ডাজ ছিল আর আগেরটা কি ছিল? হোয়াটস ছিল, হ্যাঁ, আর এখানে লুক আছে এক্সট্রা। তার মানে খুব বেশি ডিফারেন্ট না, খুব বেশি যে ডিফারেন্স রয়েছে এরকম না। তো জাস্ট এখানে কি দেখতে, আমি আগে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে শিশুটি কিসের মতো বা শিশুটি কার মতো দেখতে, ঠিক আছে। তো তোমরা এখানে যদি এই হোয়াট ডাস বসাও, হোয়াট ডাস দ্য চাইল্ড, মানে শিশুটি কার মতো দেখতে, হোয়াট ডাজ দ্য চাইল্ড লুক লাইক, এটা আমি অলরেডি তোমাদেরকে এর আগে বলেছি, হ্যাঁ। সো খুব বেশি ডিফারেন্ট হবে না, হোয়াট ডাজ দ্য চাইল্ড লুক লাইক, শিশুটি কার মতো দেখতে। এখানে আসলে একটা মানে আমি কম্পেয়ার করতেছি কার মতো সে দেখতে, হ্যাঁ। সো আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি, 16 নাম্বার রুলসে যাব। এটা হচ্ছে কি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। যে উড ইউ মাইন্ডটা আমরা কখন কোথায় বসাবো, কিন্তু এর পরে কিন্তু আরেকটা বিষয় থাকে যে উড ইউ মাইন্ডের পরে যদি সরাসরি তোমরা ভার্ব পাও তার সাথে কি বসাবো? আইএনজি যোগ করবে। সেটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের চ্যাপ্টারে রয়েছে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব না, এটা আমাদের আলোচনা করার টপিকও না। আমরা দেখবো যে উড ইউ মাইন্ডটা কখন কোথায় বসে। তো এটার অর্থটা আসলে কি? এটা মানে হচ্ছে একটা ভদ্রতা সূচক প্রশ্ন করার ক্ষেত্রে, ভদ্রতা সূচক প্রশ্ন করার ক্ষেত্রে। তারপরে আমরা এটাকে ব্যবহার করতে পারি হচ্ছে যদি কিছু মনে না করেন, হ্যাঁ, এরকম অর্থে, যদি কিছু মনে না করেন, ঠিক আছে, এরকম একটা ভদ্রতার সূচক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো উড ইউ মাইন্ডের পরে যেটা বললাম যে ভার্ব থাকলে তার সাথে কি যোগ করবে? আইএনজি যোগ করে দিবে। সো একটা আমরা এক্সাম্পল দিতে পারি, যদি কিছু মনে না করেন 1 কাপ চা খাওয়া যাক, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, যদি আপনি কিছু মনে না করেন, টেকিং, ঠিক আছে, টেকিং আ কাপ অফ টি, টেকিং টি, কাপ অফ না বলে শর্টে টি বলতে পারি, টেকিং টি টুগেদার, টুগেদার। তাহলে আমি কি বললাম যে যদি কিছু আপনি মনে না করেন, চলুন 1 কাপ চা খাই, যদি কিছু মনে না করেন 1 কাপ চা খাওয়া যাক, এই ধরনের প্রশ্নে যে উড ইউ মাইন্ড, তোমাদের এখানে গ্যাপস থাকবে, টেকিং টি টুগেদার, উড ইউ মাইন্ড টেকিং টি টুগেদার। তো তোমরা এই ধরনের ভদ্রতা সূচক যে দেখো যে একটা কোশ্চেন করা যাচ্ছে, যেটা হচ্ছে কি খুবই ফর্মাল একটা কোশ্চেন, হ্যাঁ, যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, ড্যাশ আস্কিং ইউ এ কোশ্চেন, ড্যাশ আস্কিং ইউ আ কোশ্চেন। তো এই ধরনের ভদ্রতা সূচক যদি তোমার কাছে মনে হয় যে বাক্যটা ভদ্রতা সূচক, তার আগে গ্যাপস আছে, তুমি কি বসাতে পারো? উড ইউ মাইন্ড। তো এই আরেকটা বিষয় খেয়াল রাখবো যে এটার পরে কিন্তু ভার্ব থাকলে অবশ্যই আইএনজি যোগ হবে, তার মানে উড ইউ মাইন্ড আস্কিং ইউ এ কোশ্চেন, যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, এই ধরনের সেন্টেন্সে আমরা কি করতে পারি? উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। সো আমরা ইতিমধ্যে অলরেডি 16টা রুলস পড়ে ফেলেছি স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের উপরে। সো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখানোর চেষ্টা করব, যে তোমরা বুঝতে পারবে যে এই যে আমরা 16টা রুলস পড়লাম এগুলো কি সত্যিকার অর্থে কি আমরা ব্যবহার করতে পারছি কি না। সো এই 16টা রুলসের পরেও যদি কোনো এক্সাম্পল থেকে থাকে, দু একটা এক্সাম্পল আছে, মানে দু একটা রুলস হয়তো আরও এক্সট্রা পড়ানো লাগতে পারে, তো আমরা পরবর্তী ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করার সাথে পাশাপাশি সেটা আমরা দেখিয়ে দিব। আর তোমাদের এই 16টা রুলসের উপর যদি কারো কোনো সমস্যা থাকে যে ভালো করে বুঝতে পারো নাই, দেন অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কারো এই 16টা রুলস পড়তে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং কমেন্ট করে জানাতে পারো। আমি আমার বেস্ট চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সুন্দরভাবে সলভ করে দেওয়ার জন্য। আর আমাদের এই রেজাল্টস ইংলিশের সাথে তোমরা থাকবে, হ্যাঁ। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব তোমাদের এইচএসসির পরীক্ষার উপরে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরে ক্লাস কন্টিনিউ করতে, হ্যাঁ। আর এই ক্লাসের পাশাপাশি তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো তোমরা প্রচুর পরিমাণে সলভ করবে এবং দেখবে যে বিগত সালগুলোতে কি প্রশ্ন এসেছে, এবং বিগত সালগুলো থেকে কিন্তু অনেক সময় হুবহু প্রশ্ন কমন পাওয়া যায়, এবং কমন না থাকলেও মোটামুটি ওই ধাঁচের প্রশ্ন কিন্তু তোমরা সহজেই সলভ করতে পারো। তো যদি এরপরেও কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমি আমার বেস্ট ট্রাই করে যাব। সো আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে আবার কথা হবে, দেখা হবে।
তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।